প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আলী আহমেদ মাবরুর। আমরা আজকে কথা বলবো দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। জনাব মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। তো আমরা আজকে প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব উনি বাংলাদেশ সে পরিদর্শনে এসেছেন এবং ডক্টর ইউনূসের রোহিঙ্গা ইস্যু নিয়ে ডক্টর ইউনূস সেখানে সাথে গিয়েছেন এবং বিশাল এক সমাবেশে তারা বক্তব্য রেখেছেন এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে চিটাগাংয়ের বা চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষায় যেটা অনেকটা রোহিঙ্গাদের ভাষার কাছাকাছি সেই ভাষায় তিনি বক্তৃতা রেখেছেন এবং এটা নিয়ে তিনি ব্যাপক আলোচিত হচ্ছেন এবং এটা নিয়ে অনেকেই অনেকটা উৎফুল্ল। তো এই বিষয়টা জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের এই প্রচেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের এই আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কি পাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে জাতিসংঘ তো বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশ সহ বিশ্বের সবগুলো দেশই হচ্ছে সদস্য রাষ্ট্র। সো জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের এই বাংলাদেশ সফরটা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আপনি জানেন যে পৃথিবী জুড়ে এখন নানা ধরনের অশান্ত একটা পরিস্থিতি চলছে, যুদ্ধ চলছে, অবরোধ চলছে। এরকম একটি সময়ে জাতিসংঘ মহাসচিব পৃথিবীর যে কোনো দেশেই যাওয়াটা খুবই সিগনিফিক্যান্ট। এই জায়গাতে উনি বাংলাদেশকে বাছাই করেছেন এরকম একটি সময়ে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই এই সময় বাংলাদেশে আসাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এর মাধ্যমে প্রকারান্তরে জাতিসংঘ আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে এবং এতে আমি মনে করি যে ডক্টর ইউনূসের সরকার অনেকটা তার ভিত্তি আরও বেশি মজবুত হলো। একটা তো অভ্যুত্থানের মাধ্যমে সরকারটা এসছে, তাদের একটি গণভিত্তি তো আছেই, কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের একটা শক্তিশালী অবস্থান তৈরি হলো জাতিসংঘ মহাসচিব আসার মাধ্যমে। এটা হচ্ছে এই সফরের সবচেয়ে বড় দিক, যে লেজিটিমেসি, জি, যে লেজিটিমেসির ব্যাপারটা। এবং এটাকে ডক্টর ইউনূস সাহেব যেভাবে হাইলাইট করেছেন, আপনি জানেন যে জাতিসংঘের একটা প্রতিবেদনও কিন্তু মাসখানেক আগে প্রচার হয়েছে। সেটা হচ্ছে যে বিগত আওয়ামী লীগের সময়ে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রাষ্ট্রের একদম আইনশৃঙ্খলা বাহিনী তাদের জনগণের টাকায় কিনা গোলা বারুদ বা গুলি সেগুলোকে ব্যবহার করে যে শত শত হাজার হাজার মানুষকে যে হত্যা করেছে পরিকল্পিতভাবে, সিস্টেমেটিক উপায়ে, প্ল্যানের মাধ্যমে। এইটা রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের যে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বা বলয়গুলো আছে তারা কথা বলছিল অনেকদিন ধরেই, কিন্তু জাতিসংঘ তার রিপোর্টে এই বিষয়গুলোকে একদম খোলাসা করে দিয়েছে। এবং একই সাথে বিগত সরকারের আমলে যে গুম সহ, যে হত্যাকাণ্ড সহ যে বাকি যে কাজগুলো, এগুলো এই রিপোর্টে এসছে। ফলে এই রিপোর্টটা এবং তার মাসখানেকের মাথায় জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে আসার এই সফরটা আমি বলবো যে সরকারের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এটা তাদের একটা এই দীর্ঘ ৮ মাসকালীন সময় এটা তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের সবচেয়ে বড় একটা অর্জন। এর পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব বা জাতিসংঘ মহাসচিব যেভাবে তাদের ট্যুরের প্ল্যানটা করেছেন, সেইখানে তার যে গতকালকে যে ট্রিপ, এটা ছিল রোহিঙ্গা ক্যাম্পে, কক্সবাজারে কুতুপালংয়ে। তো আমরা সবাই জানি যে ওটা পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম একটা শরণার্থী শিবির এবং সেখানে যে রোহিঙ্গারা আছেন তাদেরকে বলা হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে পারসিকিউটেড তারা একটা জনগোষ্ঠী এবং তারা তাদের নিজ ভূমি যে মিয়ানমার, সেখান থেকে তাদের যে মিয়ানমার সেনাবাহিনী তাদের যে নির্যাতনের মুখে তারা জীবন বাঁচাতে এখানে চলে এসছে। তাদের অনেক আপনজন সেখানে সেই গণহত্যার সময় তারা নিহত হয়েছে। এটা 2017 সালে জুলাই মাসের ঘটনা, এই রোহিঙ্গার ইনফ্লাক্সটা। এরপর থেকে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে একরকম অবস্থান করছে, আটকা পড়ে আছে এবং এখন এটা একটা এমন একটা অবস্থার মধ্যে আছে যে এটা উভয় পক্ষের জন্যই একটা গলার কাটার মতো। রোহিঙ্গারা এখানে আছে, তারা মিয়ানমারে যেতে পারছে না কারণ মিয়ানমারের অবস্থা খুবই অশান্ত। আপনারা জানেন যে সেখানে এখনও সেনাবাহিনীর বিরুদ্ধে যে গণতন্ত্রকামী বিদ্রোহীদের যে আন্দোলন সেটা চলছে এবং সেই গণতন্ত্রকামীরা মিয়ানমারের বড় একটা অংশ এখন তারা নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এবং এখনও কিন্তু রাখাইন সহ বিভিন্ন রাজ্যে আপনার গণহত্যা চলছে। ফলে রোহিঙ্গারা যেতে সাহস পাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশ তো অনেক দিন ধরেই নানা মহলকে বলছিল, মিয়ানমারকে, চীনকে, ভারতকে, যে তারা এই ব্যাপারের জন্য তারা কোনো একটা শক্তিশালী পদক্ষেপ নেয় যাতে রোহিঙ্গাদেরকে মানে রিপাট্রিয়েট করা যায়, কিন্তু কাজ কিছু হচ্ছিল না।
এই সময় জাতিসংঘ মহাসচিব আসার কারণে বাংলাদেশের দাবিটা আরও বেশি শক্তিশালী হলো। বাংলাদেশ এখন জাতিসংঘের মতো একটা গ্লোবাল ফোরামে এটা উপস্থাপন করবার কারণে এখন বিষয়টা আশা করা যায় যে আর এটা কোনো দেশের বিষয় থাকবে না, এটা এখন একটা গ্লোবাল ফোরামে গেল। এটা হচ্ছে আরেকটা সাইড। জাতিসংঘ মহাসচিবও মনে হয় বলেছেন যে তারা ইউরোপের দেশগুলো সাহায্য চান, উনি যে রোহিঙ্গাদের, এবং এইটা গতকালকে আপনি যেটা যথার্থই বলেছেন যে গতকাল ডক্টর ইউনূস সাহেব যে গেলেন, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট আমার কাছে কয়েকটা বিষয় মনে হচ্ছে। একটা হচ্ছে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনি দেখবেন যে আমাদের একদম ট্রেডিশনাল, আপনি যথার্থই বলেছেন যদি একদম লোকাল ডায়ালেক্টে কথা বলেছেন, তো একদম উনি আমাদের ওই পুরোনো কালের বাড়িতে যে আমাদের যে মুরব্বীরা যে ধরনের টুপি পরতেন সাধারণত, আমরা খুব চল কম দেখি এখন ঢাকা শহরে, এরকম একটি টুপি তিনি পরেছেন। এবং তার যে চিরায়ত যে গ্রামীণের যে পোশাক, সেই পোশাক তো আছেই, কিন্তু হঠাৎ করে তিনি সারপ্রাইজ করেছেন হলো তার এই বক্তব্য দিয়ে। এবং উনি তো আসলে রাজনীতি করেন না, কিন্তু গতকাল থেকে আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে তার আসলে প্রশংসার একদম মানে সয়লাভ হয়ে গিয়েছে। কারণ হলো তিনি আসলে মানুষের মন জয় করে ফেলেছেন। এবং এই যে সামনে যে দর্শকদেরকে কনভিন্স করবার জন্য বা তাদের কাছাকাছি যাওয়ার জন্য তাদের বোঝার মতো করে কথা বলার যে টেকনিক, এটা সাধারণত পলিটিশিয়ানরা নির্বাচনের আগে বিভিন্ন রকমের স্লোগান করে, কিন্তু উনি একদমই পিওর তাদেরকে বুঝিয়েছেন এবং কেন তাদের নিজ ভূমিতে যাওয়া দরকার এটা তিনি বলেছেন। যে দেখেন আমরা তো অনেক সময় আমাদের যে দাদার বাড়ি, দাদার কবর, নানার কবর, সেগুলো জিয়ারত করি, আপনারা তো সেটাও তো করতে পারতেছেন না, সেটার জন্য হলো যাওয়া দরকার। এবং এই যে আপনারা কেন মানুষের সাহায্য নিয়ে থাকবেন, আপনাদের এমন অবস্থানে যাওয়া দরকার যাতে আপনারা কাউকে সাহায্য করতে পারেন, ইন্সপায়ার করেছেন। এবং তিনি আরেকটা কথা খুবই আমার কাছে জাতিসংঘ মহাসচিবের ব্যাপারে, এটা তার আমরা জানার কথা না, আমাদের ডক্টর ইউনূস সাহেবই বললেন, সেটা হচ্ছে যে উনি ওখানে ইফতার করবেন বলে উনি কালকে সারাদিন কিছু খাননি। উনি যেহেতু একজন খ্রিস্টান মানুষ, তার তো রোজা রাখবার কোনো প্রয়োজন নাই বা প্রশ্ন আসে না, কিন্তু এটা এক ধরনের সংহতি প্রকাশ করার মতো যে আমি একটা নির্যাতিত মুসলিম কমিউনিটির সাথে আমি ইফতার করব, তো তারা যেহেতু সারাদিন না খেয়ে থাকবে, আমিও তাদের সাথে না খেয়ে থাকলাম। তো এখানেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি যেটা বললাম যে উনি রোজা রেখেছিলেন এবং রোজা রেখে, অর্থাৎ তিনি খাননি আর কি, না খেয়ে তিনি তাদের সাথে ইফতার করলেন। এর মাধ্যমে জাতিসংঘ মহাসচিবের একটা সংহতি বোঝা যায়। আরেকটা হচ্ছে জাতিসংঘ মহাসচিবও তার ভাষণে বলেছেন যে তিনি পরের বছর তিনি তাদেরকে মিয়ানমারে তাদের সাথে উনি দেখা করতে চান। এর মাধ্যমে কিন্তু একটা বার্তা আছে যে তিনি চাচ্ছেন যে অনতি বিলম্বে যেন এই প্রসেসটা শুরু হয়, যে প্রত্যাবাসনের এই বিষয়টা। আরেকটা বিষয় যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন এবং অ্যাকচুয়ালি এটা সঠিক, সেটা হচ্ছে এত বড় হাই প্রোফাইলের কোনো ব্যক্তি কিন্তু এই রোহিঙ্গা ক্যাম্পে যাননি। এটাই ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে সাধারণত এই ধরনের ব্যক্তিরা আসলে ঢাকা শহরে অফিস আদালতে বসে বা কোথাও কিছু, কিন্তু এরকম এই জঙ্গলে এই পাহাড়ের মধ্যে কেউ আসে না। তো জাতিসংঘ মহাসচিব সেখানেও গিয়েছেন। সব মিলিয়ে আমি বলবো যে ওনার এই সফর এবং গতকালকে প্রোগ্রামটার দুটো তাৎপর্য আছে। একটা তো বললাম যে ডক্টর ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্টটা অফিসিয়ালি একটা রিকগনিশন পেল আন্তর্জাতিক, কারণ জাতিসংঘের উপরে তো কেউ নেই। তিনি আসার কারণে এখানে বোঝা গেল যে তিনি এই গভর্নমেন্টকে সমর্থন দিয়েছেন এবং এই গভর্নমেন্টের সংস্কার সহ যে নানামুখী কার্যক্রম আছে এগুলো এর মাধ্যমে একটা বৈধতা পেল। এটা গেল এক। দ্বিতীয়টা হলো যে রোহিঙ্গা ইস্যুটা আমাদের এখানে যে অনেকটা অচল অবস্থায় পড়েছিল বিষয়টা, আশা করা যায় যে জাতিসংঘ মহাসচিব এসে একটা চাপ দেওয়ার কারণে আশা করা যায় ইস্যুটা একটু গতি পাবে এবং হয়তোবা তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের কোনো একটা পথ হয়তো মুক্ত আগামীতে হবে, আমরা আশা করতে পারি।